কাতার মার্কিন বিমান প্রস্তুতকারক জায়ান্ট বোয়িংয়ের সঙ্গে ১৬০টি উন্নত জেট কেনার জন্য $২০,০০০ কোটি একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি চূড়ান্ত হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোহা সফরের সময়। বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন, যা যুক্তরাষ্ট্র কাতার সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিলাসবহুল লুসাইল প্রাসাদে, যেখানে কাতারের নেতৃবৃন্দ প্রেসিডেন্ট ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান। কাতারের অভিজাত জেট বহর এয়ারফোর্স ওয়ানকে আনুষ্ঠানিকভাবে এসকর্ট করে নিয়ে আসে, যা দেশটির অত্যাধুনিক বিমান চলাচলের সক্ষমতা প্রদর্শন করে। কিন্তু এই চুক্তি শুধু জেট কেনার মধ্যে সীমাবদ্ধ নয়, এই দুটি দেশের মধ্যে একটি কৌশলগত জোট যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে। এই গল্পে আরও রহস্য যোগ করছে কাতারের দেওয়া $400 মিলিয়ন একটি বিলাসবহুল বোয়িং জাম্বো জেট উপহার। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলাসবহুল উপহার গ্রহণের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আমি কেন উপহার নেব না? আমরা অন্যদের দিচ্ছি, তাহলে আমি কেন উপহার গ্রহণ করব না? এই জেটটি কিছু পরিবর্তনের পর অস্থায়ীভাবে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হবে, যা 40 বছরের পুরনো একটি বিমানের স্থান প্রতিস্থাপন করবে। এই চুক্তি সৌদি আরবে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের পরপরই এসেছে, যেখানে তিনি একই রকম বিলাসবহুল সংবর্ধনা পেয়েছিলেন। তেল ও গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ কাতার তার সম্পদ ব্যবহার করে বিমান বহর আধুনিকীকরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করছে। ট্রাম্প এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা প্রদানের ভূমিকার উপর জোর দিয়ে বলেন, আমরা বহু বছর ধরে এই অঞ্চলের নিরাপত্তা দিয়ে আসছি। শিল্প বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করছেন যে এই জেটগুলো তৈরিতে বোয়িংয়ের বেশ কয়েক বছর সময় লাগবে। ট্রাম্প নিজেও বলেছেন, যখন তারা কাজ শেষ করবে তখন এটি অসাধারণ হবে, তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এই চুক্তি শুধু কাতার এয়ারওয়েজের বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষমতাই বাড়াবে না, বরং যুক্তরাষ্ট্রের বিমান শিল্পে হাজার হাজার কর্মসংস্থানও সৃষ্টি করবে। অনলাইন প্রতারণার বিরুদ্ধে এক নতুন শক্তিশালী অস্ত্র নিয়ে এলো গুগল। জনপ্রিয় ব্রাউজার ক্রোমের ডেস্কটপ সংস্করণে যুক্ত হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভাষা মডেল জেমিনি ন্যানো। এই যুগান্তকারী সংযোজন অনলাইন জালিয়াতি দমনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। গুগল জানিয়েছে, এই নবনির্মিত এআই প্রযুক্তি অত্যন্ত দ্রুত এবং কার্যকরভাবে প্রতারণামূলক ওয়েবসাইট শনাক্ত করতে সক্ষম। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি এমন নতুন ধরনের স্ক্যামগুলো ধরতে পারবে যা আগে কখনো দেখা যায়নি। শুধু তাই নয়, খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই সুরক্ষা কবচ পাবেন বলে ঘোষণা করেছে গুগল। জেমিনি ন্যানোর বিশেষত্ব হলো এর জটিল এবং বিভ্রান্তিকর ওয়েব কন্টেন্ট বিশ্লেষণের ক্ষমতা। এটি প্রতারণার কৌশল গভীরভাবে বুঝতে পারে এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম। ফলে পরিচিত স্ক্যামের পাশাপাশি প্রতারণাকারীদের উদ্ভাবনী নতুন কৌশলও ব্যর্থ করে দেওয়া যাবে। গুগলের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই জেমিনি ন্যানোর মাধ্যমে ভুয়া প্রযুক্তি সহায়তা বিষয়ক প্রতারণা সফলভাবে শনাক্ত ও দমন করা হচ্ছে। খুব শীঘ্রই ব্যবহারকারীদের জন্য চালু হতে চলেছে এআই ভিত্তিক অ্যালার্ট সিস্টেম। ক্রোমের অন ডিভাইস মেশিন লার্নিং মডেল যখনই কোনো সন্দেহজনক নোটিফিকেশন চিহ্নিত করবে, তখনই ব্যবহারকারীর স্ক্রিনে একটি সতর্কবার্তা ভেসে উঠবে। ব্যবহারকারী চাইলে সেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ভবিষ্যতে আর কোনো নোটিফিকেশন গ্রহণ না করার সুযোগও পাবেন। তবে যদি কেউ মনে করেন সতর্কবার্তাটি ভুল করে দেখানো হয়েছে, তাহলে সেটি পুনরায় চালু করার অপশনও থাকবে। এআই ব্যবহার করে অনলাইন প্রতারণা দমন গুগলের জন্য নতুন নয়। প্রতিদিন গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই বিপুল পরিমাণ স্ক্যাম ফলাফল ফিল্টার করে সরিয়ে দেওয়া হয়। গুগলের দাবি, এআই প্রযুক্তির মাধ্যমে ওয়েবের বিশাল তথ্য ভান্ডার বিশ্লেষণ করে প্রতারণামূলক প্রচেষ্টা আগেভাগেই চিহ্নিত করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, গুগল আরও জানিয়েছে, সম্প্রতি ওয়েবসাইটে বিভিন্ন বিমান সংস্থার গ্রাহক সেবার নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। কিন্তু জেমিনি ন্যানোর মতো উন্নত এআই ব্যবহারের ফলে এই ধরনের প্রতারণা প্রায় 80% কমিয়ে আনা সম্ভব হয়েছে। একই সাথে স্ক্যাম ওয়েবসাইট শনাক্তের হারও 20 গুণ বৃদ্ধি পেয়েছে। তুরস্কে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতি এখনও অনিশ্চিত। গত 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। গত সপ্তাহে পুতিন নিজেই এই আলোচনার আহ্বান জানান। তবে কারা কারা রাশিয়ার প্রতিনিধি দলে থাকবেন সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য দেয়নি ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন ১৫ মে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করবে রাশিয়ার প্রতিনিধি দল। তবে পুতিন নিজে উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে তুরস্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় উপস্থিত থাকলে পুতিনের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সিনেটর মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেবেন। এদিকে তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সামরিক ব্যয় বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন। এই বৈঠকের পরে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। ইতোমধ্যে ১৭তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে ইইউ। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার ছায়া জাহাজ বহর এবং যুদ্ধ চালাতে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে আলোচনার প্রস্তুতির মধ্যে ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। জার্মানির কোলন ও কনস্টান্স শহর এবং সুইজারল্যান্ডের থুরগাও অঞ্চল থেকে ৩ ইউক্রেনীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে জার্মানিতে পণ্যবাহী পরিবহনে আগুন লাগানোর পরিকল্পনার অভিযোগ রয়েছে। এদিকে কান চলচ্চিত্র উৎসবে ইউক্রেনের ওপর নির্মিত ৩টি তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা বলছেন, ইউরোপের এই যুদ্ধ নিয়ে শিল্পীদের দায়বদ্ধতা তুলে ধরতেই এই আয়োজন। ইস্তাম্বুলে এই শান্তি আলোচনা কি যুদ্ধ থামাতে পারবে? বিশ্ববাসী এখন সেই উত্তরের অপেক্ষায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদ পর্যালোচনায়। প্রথমেই যে খবরটি নিয়ে আলোচনা করব সেটি দেশের ক্রীড়াঙ্গন এবং পুঁজিবাজার উভয় ক্ষেত্রেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের দাম কৃত্রিমভাবে প্রভাবিত করার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই অনিয়মের দায় দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি তাকে ২,২৪ লাখ টাকা জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ বিএসইসি সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। কমিশনের সদ্য প্রকাশিত এপ্রিল মাসের এনফোর্সমেন্ট বিভাগের কার্যকর পদক্ষেপের প্রতিবেদন অনুসারে সোনালী পেপারের শেয়ার নিয়ে একটি সংঘবদ্ধ চক্র সুপরিকল্পিতভাবে কারসাজিতে লিপ্ত ছিল। এই চক্রে সাকিব আল হাসান সহ মোট ১৩টি ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। সমন্বিত এই কারসাজির জন্য এই ১৩টি সত্তাকে সম্মিলিতভাবে মোট ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল। জানা যায় এই কারসাজিতে মূলত ২টি ধাপে হয়েছে। প্রথম পর্যায়ে অভিযুক্তরা একে অপরের সাথে যোগসাজশে সোনালী পেপারের শেয়ার বিপুল পরিমাণে ক্রয় করে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে। এর ফলে শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। দ্বিতীয় পর্যায়ে যখন শেয়ারের দাম একটি কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছায় তখন এই চক্রটি তাদের হাতে থাকা শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে বিপুল মুনাফা হাতিয়ে নেয়। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড কাগজ ও বোর্ড উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান যা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিব আল হাসানের জরিমানার খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে অন্যদেরকে শেয়ার কারসাজির মতো অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উৎসাহিত করবে এবং পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় করবে। আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ছাত্রী সহ। বিশ্ববিদ্যালয় বন্ধের দিন রবিবার সন্ধ্যায় তাদের হাতে নাতে ধরেন শিক্ষার্থীরা। তবে সেই ভিডিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানা গেছে, মোহাম্মদ হেদায়েতুল্লাহ নামের ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক। ওই ছাত্রী ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর MBA বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার ছিল বন্ধের দিন। এদিন মোহাম্মদ হেদায়েতুল্লাহ বিকেল ৫টার দিকে ওই ছাত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ৩০৭ নম্বর রুমে প্রবেশ করে। এরপর কক্ষে প্রবেশ করেই বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন তারা। কয়েকজন শিক্ষার্থী সন্ধ্যা ৭:৩০টার দিকে ওই কক্ষের দরজায় কড়া নাড়েন। বেশ কিছুক্ষণ পর শিক্ষক দরজা খুলে দেন। শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীকে আপত্তিকর অবস্থায় পান। শিক্ষার্থীরা ভিডিও করার সময় ওই ছাত্রীর মাথায় একটি রুমাল পরিয়ে মাথা ঢেকে দেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উপস্থিত শিক্ষার্থীরা তখন জানতে চান ছাত্রীর মাথায় কেন রুমাল পরিয়ে দেয়া হচ্ছে। জবাবে শিক্ষক বলেন, সে মেয়ে মানুষ তাই। বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েতুল্লাহর মোবাইল ফোনে একাধিকবার কল করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শিবলি সাদিক বলেন, এর আগে এক ছাত্রী মোহাম্মদ হেদায়েতুল্লাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছিল। তখন বিভাগের সভাপতি আরেকজন ছিলেন। পরে বিভাগের সভাপতি বসে বিষয়টি মীমাংসা করে দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েতুল্লাহর কক্ষে ছাত্রীকে আপত্তিকর অবস্থায় পাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, এ বিষয়ে আমি অবগত নয়, খোঁজ নিচ্ছে, আসলে কি ঘটেছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের বিষয়ে সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খোদ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ পিএসসি চত্বরে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বাহারুল আলম স্পষ্ট ভাষায় বলেন, আমার কাছে বড়জোর শটগান থাকবে, এটাই সবার স্বাভাবিক প্রত্যাশা। পুলিশ প্রধান আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টি বোঝাতে চেয়েছে তা হলো, যে অস্ত্রের গুলিতে নিশ্চিত মৃত্যু ঘটে, যেমন রাইফেল থেকে বুলেট বের হয়, এই ধরনের অস্ত্র ব্যবহার থেকে পুলিশ বিরত থাকবে। তিনি জানান, এ বিষয়ে সকলের সাথে আলোচনা করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। তবে আইজিপি দৃঢ়ভাবে বলেন, আমরা নীতিগতভাবে মনে করি পুলিশ একটি হত্যাকারী বাহিনী হতে পারে না। তিনি স্বীকার করেন যে কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন যেখানে বিদ্রোহের আশঙ্কা থাকে, সেখানে এই নীতি অনুসরণ করা কিছুটা কঠিন হতে পারে। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার সময় পুলিশ যাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর। এর আগে গত সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 9ম সভায় পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের বিষয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়। ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছিলেন যে পুলিশের হাতে আর কোনো মরণাস্ত্র রাখা হবে না এবং তাদের কাছে থাকা সকল প্রাণঘাতী অস্ত্র জমা দিতে হবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন, যারা মূলত বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালন করে, তাদের কাছে এই অস্ত্রগুলো থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের এই সিদ্ধান্ত একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং জনগণের সাথে তাদের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করবে, তেমনি অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে আরও দায়িত্বশীল ও সংযমী হতে উৎসাহিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় দাবি শেহবাজ শরীফের, পাল্টাপাল্টি অভিযোগে আবারও উত্তপ্ত সীমান্ত। 1971 সালের যুদ্ধের ছায়া যেন আবারও ফিরে এলো ভারত পাকিস্তান সম্পর্কে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি অপারেশন বুনিয়ান উন মারসুস এর সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করে দাবি করেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। শিয়ালকোটের পাঁচশোর সেনানিবাসে সেনাদের উদ্দেশ্যে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানের রক্ষীরা অতুলনীয় নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে ভারতের অপ্রীতিকর আগ্রাসন রুখে দিয়েছে। ইতিহাসে এই ঘটনা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেহবাজ শরীফের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। শেহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, 1971 সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল তা বিশ্বের সবাই জানে। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। শেহবাজ শরীফ আরও বলেন, আপনার আগুন ঝরা বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে এই আকাঙ্ক্ষাকে আমাদের দুর্বলতা ভেবে ভুল করবেন না। এই অভিযোগের প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে শেহবাজ শরীফের এই মন্তব্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো আবারও সামনে নিয়ে এসেছে। 1971 সালের যুদ্ধ এবং সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা দুই দেশের সম্পর্ককে জটিল করে তুলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এখন এক কঠিন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে। সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি এবার তার স্বামী মুফতি মোহাম্মদ তালহা ইসলামের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন। সাবেক মডেল হ্যাপি, যিনি 2014 সালে জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় উঠে এসেছিলেন।
এবার অভিযোগে তীর ছুঁড়েছেন তার বর্তমান স্বামী, যিনি একজন মুফতি ও ধর্মীয় শিক্ষক। সোমবার হ্যাপি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, তালহা ইসলাম এ পর্যন্ত মোট 9টি বিয়ে করেছেন। হ্যাপির আইনজীবী জানিয়েছেন, প্রায় 7 বছর আগে প্রয়াত এমপি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহার সঙ্গে হ্যাপির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই হ্যাপি জানতে পারেন তার স্বামীর বিভিন্ন নারীর প্রতি আসক্তি এবং তাদের অনেককেই তিনি কয়েক মাসের জন্য বিয়েও করেছেন। হ্যাপি নিজে জানিয়েছেন, তালহার আসল চরিত্র প্রকাশ পাওয়ার পর থেকে তিনি বহুবার তালাকের কথা বলেছেন, কিন্তু প্রতিবারই তালহা তাকে অমানসিক নির্যাতন করেছেন। তালাকের শরীয়তসম্মত অধিকার তার কাছে না থাকার কথা উল্লেখ করেছেন হ্যাপি। তিনি অভিযোগ করেন, খোলা তালাকের কথা বললে তালহা মোটা অঙ্কের অর্থ, যেমন 1 কোটি টাকা অথবা সন্তানকে চিরতরে হারানোর মতো শর্ত চাপিয়ে দেন। মামলা দায়েরের পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন হ্যাপি। তিনি জানান, মামলা করার পরপরই তালহা লোকজন নিয়ে এসে তার প্রায় 50 থেকে 60 লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিয়ে গেছেন এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। হ্যাপি আরও বলেন, এতদিন মারধরের ভয়ে তিনি চুপ ছিলেন, কিন্তু এখন আর কোনো উপায় না দেখে মুখ খুলতে বাধ্য হয়েছেন। এর আগে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে হ্যাপি দাবি করেন, তার কাছে 3টি বিয়ের কাবিননামা রয়েছে। বাকি বিয়েগুলোর কোনো প্রমাণ রাখা হয়নি, যাতে সুযোগ বুঝে মৌখিক তালাক দিয়ে সম্পর্ক শেষ করা যায়। এছাড়াও তিনি আরও অনেক সম্পর্কের বিষয়ে অন্ধকারে থাকার আশঙ্কা প্রকাশ করেন। পরবর্তীতে তিনি তালহার কথিত 9 জন স্ত্রীর একটি তালিকাও প্রকাশ করেন। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন পরিচিত মুখ, যিনি একসময় বিনোদন জগতে ছিলেন এবং পরবর্তীতে ধর্মীয় জীবন গ্রহণ করেছিলেন, তার ব্যক্তিগত জীবনে এমন অভিযোগ ওঠায় অনেকেই বিস্মিত ও উদ্বিগ্ন। আইন প্রয়োগকারী সংস্থা এই অভিযোগের তদন্ত করছে। আজ আমরা একটি দুঃখজনক সংবাদ নিয়ে এসেছি। বিশ্বের গরিব প্রেসিডেন্ট হিসেবে খ্যাত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা আর আমাদের মাঝে নেই। 89 বছর বয়সে তিনি মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন। পেপে নামে জনপ্রিয় এই নেতা 2010 থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন। তার সাধারণ জীবনযাপন, ভোগবাদের বিরুদ্ধে অবস্থান আর সামাজিক সংস্কারের জন্য কাজ তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছিল। মাত্র 34 লাখ মানুষের দেশ উরুগুয়ে থেকে উঠে আসা এই নেতার জনপ্রিয়তা ছিল অবিশ্বাস্য। মুজিকার মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও জানা গেছে তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পেপে, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ। তরুণ বয়সে মুজিকা ছিলেন একজন বামপন্থী গেরিলা। 1960-এর দশকে তিনি টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্টের সঙ্গে যুক্ত হন। এই গ্রুপ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। এ সময় তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। 1970 সালে এক হামলায় 6 বার গুলিবিদ্ধ হয়েও তিনি বেঁচে ফিরেছিলেন। 1970 ও 80-এর দশকে মুজিকা 14 বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন, দীর্ঘ সময় একা কাটিয়েছেন, তবু তিনি হাল ছাড়েননি। 1985 সালে উরুগুয়ে গণতন্ত্রে ফিরলে তিনি মুক্তি পান এবং পরে রাজনীতিতে নতুন পথে হাঁটেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি বিলাসিতা ছেড়ে সাধারণ জীবন বেছে নিয়েছিলেন। মন্টেভিডিওর একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মুজিকা বলতেন, তার মা তাকে কাজের প্রতি ভালোবাসা শিখিয়েছিলেন। বই পড়া আর জমিতে কাজ করা ছিল তার প্রিয়। হোসে মুজিকার এই বিদায় বিশ্বজুড়ে তার ভক্তদের হৃদয়ে শূন্যতা তৈরি করেছে। তার জীবন আমাদের সবাইকে সাধাসিধে নীতিনিষ্ঠ জীবনের গুরুত্ব মনে করিয়ে দেয়। দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মরুভূমির বুকে, যেখানে একটি ছোট্ট প্রাণী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপারস্টার। এর নাম সান্ডা। হ্যাঁ, এই নিরীহ মরু টিকটিকি এখন শুধু বালির মধ্যেই নয়, ফেসবুক, টিকটক আর রিলসের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে এই সান্ডা আসলে কি, আর কেনই বা এটি এত আলোচনার কেন্দ্রে? চলুন জেনে নেওয়া যাক। সান্ডা, যার বৈজ্ঞানিক নাম উরোম্যাস্টিক্স, এক ধরনের টিকটিকি জাতীয় সরীসৃপ। দেখতে গুইসাপের মতো হলেও এর শরীর ছোট, মোটা আর লেজে রয়েছে কাঁটার মতো খাঁজ, যা এটি আত্মরক্ষার জন্য ব্যবহার করে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বসবাসকারী এই প্রাণী মূলত তৃণভোজী, অর্থাৎ গাছপালা, ফুল আর বীজ এদের প্রধান খাবার। তবে মাঝে মধ্যে পোকামাকড়ও খায়। কিন্তু এই সান্ডা যে শুধু মরুভূমিতেই সীমাবদ্ধ নেই, তা প্রমাণ করেছে আমাদের প্রবাসী ভাইয়েরা।
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার এখন এক জনপ্রিয় খেলা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বালির মধ্যে তারা দৌড়াচ্ছেন সান্ডা ধরতে। কেউ মজা করে বলছেন সান্ডা না ধরলে ভিসা ক্যান্সেল, আবার কেউ বলছেন এটা ধরতে না পারলে চাকরি গেল। এই ভিডিওগুলো এখন বাংলাদেশে ভাইরাল। ফেসবুকে ঘুরছে সান্ডার মিম, রিলস, এমনকি সান্ডার বিরিয়ানি নিয়েও ঠাট্টাই আর কি। শুধু মজাই নয়, সান্ডা নিয়ে আরেকটি আলোচনা হচ্ছে সান্ডার তেল নিয়ে। আয়ুর্বেদিক চিকিৎসায় এই তেল নাকি যৌন শক্তি বাড়ায় এমন দাবি অনেকের। তবে বিজ্ঞানীরা বলছেন এর কার্যকারিতা এখনও প্রমাণিত নয়। তারপরও ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু হাটে এই তেল বিক্রি হচ্ছে। তো দর্শকবৃন্দ, একটি ছোট মরু প্রাণী কিভাবে বিশ্বব্যাপী ট্রেন্ডে পরিণত হলো তা সত্যিই অবাক করা। সান্ডা শুধু একটি টিকটিকি নয়, এটি এখন প্রবাসীদের জীবন, হাসি আর সংগ্রামের এক প্রতীক।